মেশিনগান, সেনাবাহিনী সবকিছু নিয়েও মানুষ হেরে গেল পাখির কাছে। ইতিহাসের একমাত্র যুদ্ধ যেখানে জয়ী হয়েছিল ইমু আর পরাজিত হয়েছিল মানুষ। হাজার হাজার পাখি, সামনে অস্ট্রেলিয়ার সৈন্যরা। গুলির পর গুলি ছোড়া হলেও তবুও থামেনি তারা। শেষ পর্যন্ত মানুষকে এই পাখির কাছে হার মানতে হলো। আজকের পর্বে আপনাদেরকে জানাবো ঐতিহাসিক ইমু যুদ্ধ, যে যুদ্ধে মানুষ হেরেছিল পাখির কাছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর উপভোগ করুন ইমু যুদ্ধের আসল ঘটনা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পৃথিবীতে চলমান দুঃখ দুর্দশার অন্যতম কারণ যুদ্ধ। সভ্যতার শুরু থেকে মানুষে মানুষে বিভিন্ন কারণে যুদ্ধ লেগেই চলছে। এর পেছনে কখনো ছিল লোভ, কখনো ঘৃণা, কখনো কঠোর দেশপ্রেমও ছিল যুদ্ধের কারণ। তবে সব যুদ্ধই মানুষে হয় না। প্রাণী জগতের অনেক সদস্য বিভিন্ন কারণে যুদ্ধ করে। তবে আজকের আলাপ সেটা নিয়েও নয়। কখনো মানুষ ও জন্তুতে যুদ্ধের কথা শুনেছেন? অস্ট্রেলিয়ার ইমু যুদ্ধ ছিল এমনই এক যুদ্ধ। এই যুদ্ধের পরিণতি আপনাকে নিঃসন্দেহে ভাবাবে এবং হাসাবে। ইমু যুদ্ধ আসলে কোনো যুদ্ধ ছিল না, অস্ট্রেলিয়ায় ঘটেছিল এই ঘটনা। বলা হয় ঘটনার সূত্রপাত হয়েছিল 1932 সালে, যখন অস্ট্রেলিয়ায় সরকার একটি বন্যজন্তু সংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেয়। এর শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার ক্যাম্পিয়ন জেলার মানুষের এলাকায় ইমু পাখিদের বিচরণ বেড়ে যাওয়ার পর। ইমুদের অনেকেই উট পাখির সাথে গুলিয়ে ফেলেন অনেক সময়, এবং তাতে অল্প বিস্তর সত্যতা রয়েছে। ইমু উট পাখিদেরই দূর সম্পর্কের আত্মীয়। এরা সাধারণত 40 কেজির কাছাকাছি ওজনের হয়ে থাকে এবং উচ্চতায় এরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এরা উঠতে পারে না, তবে দৌড়াতে পারে খুব ভালো। হঠাৎ করে কাছে ছুটে আসতে দেখলে ভয় লাগারই কথা। চিড়িয়াখানায় খাঁচার আড়ালে দেখে যদি মন না ভরে, ইমু দেখতে হলে আপনাকে যেতে হবে অস্ট্রেলিয়াতেই। অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ পাখি ইমু, তাদের পাওয়া যায় দেশটির প্রায় সবখানেই। তবে আমাদের আজকের গল্প পশ্চিম অস্ট্রেলিয়ার ইমুদের নিয়ে। তাদের প্রজননের মূল সময় মে ও জুন মাসে। প্রজননের পর পশ্চিম অস্ট্রেলিয়ার শুকনো জায়গা থেকে আরও পশ্চিমে চলে যায় ইমুরা, কারণ শীতে খাবার ও পানি কমে যায়। ঐতিহাসিক মারে জনসনের মতে এরকম অস্বাভাবিক পরিযানের ফলেই ইমুদের সাথে যুদ্ধ করতে হয়েছিল অস্ট্রেলিয়ার মানুষদের। সময়টা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রায় পরপরই। হাজার হাজার যুদ্ধ ফেরত সৈনিক, যাদের যুদ্ধ ব্যতীত অন্য কোনো দক্ষতা নেই, তাদের কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে মহা সমস্যায় পড়ে অস্ট্রেলিয়ার সরকার। পশ্চিম অস্ট্রেলিয়ায় সরকার একটি প্রকল্প হাতে নেয়, সৈনিক পুনর্বাসন প্রকল্প, যার ফলে প্রায় 5,000-এর অধিক সৈন্য, যাদের অনেকেই ছিল ব্রিটিশ, কৃষিকাজ শুরু করে। তবে পশ্চিম অস্ট্রেলিয়ার আবাদি জমির পরিমাণ অনেক কম হওয়ায় জমির বন্টন হয়েছিল অনেকটাই অসম। এর বিকল্প হিসেবে পশ্চিমের চাষিরা উল এবং আটার চাষ শুরু করে। অনেকেই প্রচণ্ড লাভবান হন, তবে বেশিরভাগ সৈনিকেরই অবস্থা হয় শোচনীয়। জাস্টিস স্পাইকের মতে 1,485 জন সৈনিক নিজের বেশিরভাগ অস্থাবর বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন 1929 সালের মধ্যেই। আবার অনেকে আত্মহত্যাও করেছিলেন। এরপরে গ্রেট ডিপ্রেশন এসে অবস্থার আরও অবনতি ঘটল। এরই মধ্যে আটার দাম পড়ে যাচ্ছিল আশঙ্কাজনকভাবে, যা নতুন নির্বাচিত লিওনের সরকারের ঠিক করতে অক্ষম ছিল। তাই চাষিরা সবমেত হয়ে সিদ্ধান্ত নেন সরকার বিরোধিতার। তারা ঠিক করে তারা তাদের শস্য বেচবে না। তখন ছিল 1932 সালের অক্টোবর মাস। এই টালমাটাল সময়ে পশ্চিমের প্রান্তিক এলাকাগুলোতে এক আকস্মিক ঝড় হয়। সাধারণত বাঁশ ও তারকাটার বেড়া দিয়ে আটকে রাখা যায় ইমুদের। তবে এরকম মন্দার সময় চাষিরা বেড়ার বন্দোবস্ত করতে পারছিল না, ফলে পুরো পশ্চিমের প্রান্তিক এলাকাগুলো হয়ে উঠেছিল 20,000 ইমুর বিশাল বাহিনীর জন্য একটি উন্মুক্ত খোলা মাঠ। ইমুরা অস্ট্রেলীয় আইনে প্রায় 19বিংশ শতকের শেষ পর্যন্ত রক্ষিত ছিল 1874 শিকার আইনের আওতায়। তবে 1922 থেকেই আবাদি জমিতে তাদের উৎপাত শুরু হওয়ায় সরকার তাদের ভার্মিন বা শস্য ক্ষতিকারক প্রাণীরূপে চিহ্নিত করে, এবং এই আইনে শস্য রক্ষায় তাদের শিকার জায়েজ হয়ে যায়। এই আইন করা হয়েছিল পুনর্বাসিত সৈনিকদের অনুরোধেই। তাদের শস্য ইমুদের জ্বালায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর মারাও হয়েছিল অনেক ইমু। 1928 সালে শুধু জেরাল্টনের উত্তরেই প্রায় 3 থেকে 4,000 ইমু মারা হয়েছিল। তবে ইমুদের সংখ্যা এতই বেশি ছিল যে এত হত্যার পরও তাদের সংখ্যায় কোনো বিশেষ এদিক সেদিক হয়নি। কিন্তু এবার সংখ্যা হলো 20,000। সৈন্যদের মাথায় হাত। ঘরে রাখা গাদা বন্দুক দিয়ে তো এদের টিকিটাও ওড়ানো যাবে না, উল্টো রেগে মেগে ঘরবাড়ি তছনছ করে রেখে যেতে পারে এই বিশাল বাহিনী। তাদের জন্য দরকার কামান, ভালো বন্দুক।
তারা সকলে এক হয়ে একটি প্রতিনিধি দল পাঠালো পার্থ শহরে প্রতিরক্ষামন্ত্রী জর্জ পিয়ার্সের কাছে। তারা তখনকার নতুন প্রযুক্তির স্বয়ংক্রিয় বন্দুক, যাকে আমরা মেশিন গান বলে চিনি, তা দাবি করে বসল। পিয়ার্স দেখলেন ভারী মুশকিল। এই সৈনিকদের অনেকেই সেই যুদ্ধের সময় থেকে পরিচিত, এদের দুঃখে সমব্যথী তিনিও। তবে মন্দার এই ভয়ানক সময়ে এই অনুরোধ কি রাখা যায়? কেন্দ্রীয় সরকারকে এই কথা শোনালেও তেতে উঠবে প্রশাসন। পিয়ার্স 2 কুলি ঠিক রাখলেন। মিলিটারি বোর্ডকে না জানিয়ে বন্দুক দিলেন সৈন্যদের। একই সাথে সেখানকার পুলিশ ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সাহায্য মঞ্জুর করে দিলেন। তবে কেন্দ্রীয় সরকারকে এর মধ্যে একেবারেই জড়ালেন না। তাদের সাথে আসলেন মেজর GPW মেরিডিথ, সার্জেন্ট ম্যাকমারে ও গানার ও হ্যালোরন, এবং তাদের সাথে 2টো লুইস মেশিনগান ও 10,000 বুলেট। পার্থের 5ম সেনা কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার মার্টিন ভেবেছিলেন ইমু বাহিনী মারতে বেশি মেশিনগান দিলে হয়তো মাছি মারতে কামান দাগা হয়ে যেতে পারে, তাই তিনি মাত্র 2টো মেশিনগান নিতে দেন। তবে তিনি হয়তো জানতেন না, 1788 সালে মেরিন ক্যাপ্টেন ওয়াকটিন চেঞ্জ লিখেছিলেন, সিডনির ইমুরা খুবই দ্রুতগতির এবং বন্য, যার জন্য তাদের বিরুদ্ধে বন্দুকের ব্যবহার খুব বেশি কার্যকর হয় না। মার্টিন হয়তো ভেবেছিলেন এই সুযোগে তার সেনাদের ভালো শুটিং প্র্যাকটিস হয়ে যাবে। লুইস বন্দুকগুলো বানানো হতো যুক্তরাজ্যে, তবে আইডিয়াটা ছিল আমেরিকান। প্রচুর ব্যবহার হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ও ব্রিটিশপন্থী দেশের সৈনিকদের হাতে। এর মূল ডিজাইনার আইজ্যাক নিউটন লুইস। তিনি এটি আবিষ্কার করেন 1911 সালে। প্রতি মিনিটে প্রায় 500 থেকে 600 রাউন্ড গুলি করা যেত এই বন্দুক থেকে। এর ব্যবহার কোরিয়ান যুদ্ধের প্রায় শেষ পর্যন্ত বহাল ছিল। 1932 সালের 2 নভেম্বর থেকে শুরু হয় যুদ্ধ। ক্যাম্পিয়ন থেকে সৈন্যরা ফেরত আসে। তাদের নজরে পড়ে প্রায় অর্ধশতাধিক ইমু। তারা বন্দুকের রেঞ্জ থেকে অনেক দূরে থাকায় তাদের মারার প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়। ইমুরা ছড়িয়ে ছিটিয়ে যায় চারদিকে। প্রথম দিনে সৈন্যদের অনেকগুলো গুলি অযথা খরচ হয়। এক গাদা হতাশা নিয়ে তাদের ফেরত যেতে হয়। দ্বিতীয় দিনে সৈন্যরা গোপনে হামলার পরিকল্পনা করে একটি গুদামের পিছন থেকে। তাতেও খুব একটা লাভ হয়নি। ইমুদের গতির কারণে ও মাঝপথে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় প্রায় 1000 ইমুর ভিড় থেকেও খুব অল্পই মারা যায়। দ্বিতীয় দিনেও প্রায় কয়েকশো রাউন্ড গুলি খরচ করে শুধু ডজনখানেক ইমু হত্যা করা যায়। পরের কয়েকদিন এভাবেই যায়। মেরিডিথ খেয়াল করতে শুরু করেন, ইমুদের মধ্যে রয়েছে আশ্চর্য শৃঙ্খলা ও প্রকৃতি প্রদত্ত সামরিক প্রবৃত্তি। তারা পায়ের আওয়াজ পেলেই শত শত ছোট দল ভাগ হয়ে যায়। প্রত্যেক দলে একটি করে নেতা থাকে, যার লক্ষ্য রাখে শত্রুর আগমনের। ততক্ষণে ইমুরা তাদের ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। 8 নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার রক্ষণশীল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যারা এতদিন চাষিদের পক্ষেই ছিল, এই অভিযান নিয়ে আলোচনা শুরু করে। মিডিয়া এতদিনে এই অভিযান নিয়ে অনেক বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছিল, যার নেপথ্যে ছিলেন সিডনি মর্নিং হেরাল্ড সাংবাদিক জর্জ ম্যাকিভার, যিনি শুরু থেকেই রক্ষণশীল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন। তার প্রচারণায় এই ইমুযুদ্ধে বিফলতার সকল দোষ পড়ছিল সরকারের ঘাড়ে। ফলে পিয়ার্স 8 নভেম্বর সৈন্য ও বন্দুক সরিয়ে নেন চ্যাম্পিয়ন থেকে। এরপরে যা হওয়ার তাই হলো। ইমুদের উৎপাত দ্বিগুণ হলো। চাষিরাও পুনরায় হাত পাতলেন সাহায্যের জন্য। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার জেমস মিচেল তার সমর্থন জানালেন তাদের পক্ষে। এভাবে 12 নভেম্বর সরকারের প্রতিরক্ষা বিভাগ আবারও মঞ্জুর করল এই অঞ্চলের সেনা ও অস্ত্র সাহায্য। 13 নভেম্বর থেকে প্রথম দুদিনের অভিযান এবার বেশ ভালোই হলো। প্রায় 40টির মতো ইমু হত্যা করা হলো। এরপরে 2 ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে প্রায় 100 ইমু মারা যাচ্ছিল। 10 ডিসেম্বর মেরিডিথ তার রিপোর্ট জমা দেন। তাতে গুলি ও হত্যার হিসাব দেওয়া হয়। 9860 রাউন্ডে 986টি ইমুর মৃত্যু, অর্থাৎ প্রতিটি ইমুর জন্য গড়ে 10টি করে বুলেট খরচ করা হয়েছিল। কিন্তু এতে করেও থামানো গেল না ইমুদের। প্রত্যেকবার ইমুরা যেন আরও বেশি চালাক ও কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ফসলগুলো কোনো মতে বাঁচতে পারলেও বছরের পর বছর ধরে ইমুদের অত্যাচার মেনেই নিতে হতো চাষিদের। সেনাবাহিনী দিয়েও প্রায় 10 বছর পর্যন্ত তাদের আটকে রাখা যায়নি। তবে এরপরেই ইমুর জন্য বিশেষভাবে তৈরি বেড়ার ব্যবহার অনেক বেড়ে যাওয়ায় চাষিরা সম্ভাব্য
সম্ভাব্য ভরাডুবির হাত থেকে রক্ষা পায়, কিন্তু জিতে গিয়েছিল ইমুরাই এই যুদ্ধে। পরে মেরেডিথ এক পত্রিকায় বলেছিলেন, আমাদের যদি এই ইমু বাহিনীর একটি আলাদা দল থাকতো এবং বন্দুকধারী ইমু সওয়ার দিয়ে আমরা ওই বাহিনী সজ্জিত করতে পারতাম, তাহলে আমরা পৃথিবীর যে কোনো বাহিনীর সম্মুখে দাঁড়াতে পারতাম। মেশিন গানের বিপক্ষে এই বাহিনী হতো ট্যাঙ্কের মতো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।